ওয়েলকাম টু ফাহাজ ইউনিভার্সিটি। সো আজকের এই লেসনটাতে আমরা শিখব অ্যামাজনের বেসিক্স। সো আপনি যদি ফাহাজ ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখনও ভিজিট না করে থাকেন তাহলে university.fahaz.co-তে গিয়ে আপনি ভিজিট করে ফ্রি রিসোর্সেস এবং কোর্সেস, আপনি যদি এখানে ওয়াচ ফ্রি কোর্স ভিডিওসে ক্লিক করেন তাহলে এখানে ফ্রি কোর্স ভিডিওসগুলো পেয়ে যাবেন। এগুলো দেখে নেবেন স্টেপ বাই স্টেপ, আরও নতুন নতুন কোর্সেস এবং ভিডিওসগুলো আসবে। সো আজকে আমরা শিখব যে অ্যামাজনের বেসিক্স কিভাবে কাজ করেন, বেসিক্স কী কী। সো আমরা যদি অ্যামাজন সেলার বেসিক্সে যাই তাহলে আজকে আমরা যে টপিক যেইগুলো মানুষের জানা উচিত বেসিকগুলো, তার মধ্যে রয়েছে ডেলিভারি মেথডস যেমন এফবিএ, এফবিএম, 3PL, টু স্টেপ ড্রপ শিপিং এবং বিজনেস মডেলস যেগুলো হচ্ছে হোলসেল বা ব্র্যান্ড রিসেলিং, প্রাইভেট লেভেল বা জেনেরিক। এবং নিচে যদি আমরা দেখি যে লোকেশন, অর্থাৎ আপনি কোথা থেকে এই ব্যবসাটা করতে পারবেন, কতটুকু রেস্ট্রিকশন আছে, এবং ডকুমেন্টস আপনার কী কী লাগে এই বিজনেস করতে, এবং আপনার যে বাজেট, মানে আপনার কত টাকা হলে মিনিমাম আপনি স্টার্ট করতে পারবেন, সেগুলো নিয়ে আজকের এই লেসনটাতে আমরা ডিসকাশন করব। সো আমরা যদি নিচে যাই, ফার্স্টে আমাদের জানতে হবে ডেলিভারি মেথড অ্যামাজনে কীভাবে কাজ করে। সো আমরা যদি এফবিএ দেখি, এফবিএ কী করে? এফবিএ মিনিং হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট আপনি যখন অ্যাজ এ সেলার, আপনি একজন সেলার, ওকে, আমরা পুরো ভিডিওটাতে আপনাদেরকে লেসনটাতে ডিসকাশন করব আপনি একজন সেলার। সো আপনাকে একজন সেলার হিসাবে আমরা এখানে উপস্থাপন করে আমরা এটাকে ক্ল্যারিফাই করব যে কিভাবে এটা কাজ করে। সো আপনি একজন সেলার, রাইট? এখন আপনি এফবিএ ডেলিভারি মেথডটা, মডেলটা ইউজ করে আপনি এখানে সেল করবেন, রাইট? এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। সো এফবিএটা কী করছে? একটা প্রোডাক্ট, রাইট, বা অনেকগুলো প্রোডাক্ট আপনি কি করছেন, এই যে এখানে যদি দেখি সেলার ইনভেন্টরি, রাইট, এই যে আপনার প্রোডাক্ট এবং এটা হচ্ছে সেলার ইনভেন্টরি, মানে আপনার যেই প্রোডাক্টগুলা সেগুলো আপনি কি করছেন, সেগুলোর যে প্রসেস, দেন ওয়্যার হাউস মানে কি, সেই প্রোডাক্টটা আপনার স্টোর করা, এবং প্যাকিং এবং পিকিং মানে সেই প্রোডাক্টটা প্যাক করা কাস্টমারের জন্য, এবং সেই ওয়্যার হাউস থেকে সেগুলা পিক করা এবং শিপিং করা, অর্থাৎ কাস্টমারকে পাঠানো, এবং কাস্টমারের সার্ভিস, অর্থাৎ আপনার বিক্রি করার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমারকে মেসেজ করা, কাস্টমারের সাথে কলে ইন্টারাকশন করা, বা প্রোডাক্ট কি কাস্টমার পেল কি না, বা কোনো ড্যামেজ আছে কি না, সব কিছু। এবং রিফান্ড এবং রিটার্ন পলিসি মানে কাস্টমার ফর এক্সাম্পল প্রোডাক্টে কোনো প্রবলেম বা কোনো রিটার্ন দিতে চায়, কাস্টমার চায় না যে আপনার ডিফেক্ট প্রোডাক্টটা ইউজ করতে, সো ওই ক্ষেত্রে টাকা পাবে কি না, সব কিছু। আমি যদি এফবিএ মানে অ্যামাজন যেই ডেলিভারিটা করে, মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ এই যেই সকল কাজগুলা যে অ্যামাজন করবে, এ দিয়ে হচ্ছে অ্যামাজন বোঝায়। সো এই কাজটা হচ্ছে এফবিএতে অ্যামাজন করে, অ্যামাজনের ফুলফিলমেন্ট সার্ভিস। সো আমরা এখানে অ্যামাজনের মধ্যে এই সার্ভিসগুলো পাচ্ছি, এগুলো অ্যামাজন করছে। সো এই জিনিসগুলোতে অসুবিধা বা সুবিধা কী কী? যেমন অ্যামাজনে প্রাইম শিপিং অফার করছে, এসইও অ্যাডভান্টেজ দিচ্ছে, যেটা অ্যামাজন আপনার জন্য ডেলিভারি করছে, মানে এফবিএ যে ডেলিভারি মেথডটা। সো এখানে আপনার ইজি রিটার্ন পলিসি, অর্থাৎ অ্যামাজন নিজে রিটার্ন কাস্টমারের সাথে ডিল করছে, রিটার্ন নিচ্ছে। সো এখানে কিছু প্রবলেম আছে, যেমন এগুলো হচ্ছে প্রোস, এগুলো হচ্ছে কনস। সো এখানে প্রবলেম হচ্ছে যে হাই ফিস, অর্থাৎ এফবিএর যে ডেলিভারি মেথড এটা অনেক হাই প্রাইসিং, অনেক হাই ফিস, অর্থাৎ আপনার অনেক খরচ হবে এফবিএতে করতে গেলে সাধারণত অন্যান্য ডেলিভারি মেথডের তুলনায়, এবং অনেক স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট এবং প্রোডাক্ট রিস্ক। অনেক সময় প্রোডাক্ট হারিয়ে যায়, বা অনেক সময় অ্যামাজন নিজেরাই প্রোডাক্ট ট্র্যাক করে না, বা আপনার সাথে অনেক অ্যাজ এ সেলার, যেহেতু আপনি সেলার, আপনার সাথে অনেক কিছুই হয়, সেইগুলো অ্যামাজন করে। সো আমরা যদি এফবিএম মেথডটা দেখি, আর যেহেতু ডেলিভারি মেথড আমরা এফবিএ জানলাম, এখন জানবো এফবিএম। এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট মানে ফুলফিল বাই মার্চেন্ট। মার্চেন্ট কে? মার্চেন্ট হচ্ছে আপনি।
আপনি হচ্ছে সেলার, আপনি হচ্ছেন মার্চেন্ট। সো মার্চেন্ট এফবিএম সাধারণত প্রোডাক্ট যেমন লার্জ, হেভি, ফ্র্যাগাইল, এক্সক্লুসিভ প্রোডাক্ট, যেগুলো হচ্ছে অনেক বড় প্রোডাক্ট, অনেক ভারী প্রোডাক্ট, বা এমন কোনো এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা আপনি চান না অ্যামাজন দেখুক বা ওয়্যার হাউসে স্টোর করুক। সো সেটা কি করছেন, আপনার সেলার ইনভেন্টরি, আপনি আপনার ইনভেন্টরি, আপনার প্রোডাক্টগুলা সবগুলা কি করছেন, এই সেম ওয়্যার হাউস, প্যাকিং, পিকিং, শিপিং, কাস্টমার রিটার্ন, রিফান্ড, সব কিছু আপনি নিজে করছেন, অর্থাৎ অথবা 3PL সার্ভিস ইউজ করছেন। এবার বুঝাই যে নিজে করা বা 3PL সার্ভিসেস কি, সব কিছু আসবো। সো পাশেই 3PL আছে, বাট আমরা জানি যে নিজে করাটা কি। সো অ্যামাজন এফবিএতে কি করছে, যে অ্যামাজন নিজেরা এগুলো সব করে কাস্টমারকে পাঠাচ্ছে। আপনার কি করতে হচ্ছে, আপনার প্রোডাক্ট বাই করে অ্যামাজনকে পাঠাই দিচ্ছেন, এমন অ্যামাজন ডেলিভারি, কাস্টমার সব ম্যানেজ করছে, রাইট? আপনার কিছু করতে হচ্ছে না। আপনি লিস্টিং করার পরে আপনি জাস্ট অ্যামাজনের ওয়্যার হাউসে, অর্থাৎ অ্যামাজনের ঠিকানা আপনি প্রোডাক্ট পাঠাই দিচ্ছেন, রাইট? সো এফবিএমে কি করতেছেন, আপনি এখানে নিজে নিজে করছেন, অর্থাৎ আপনি এখানে আপনার ফুল বিজনেস কন্ট্রোল, আপনার নিজে ডিসিশন মেকিং করছেন যে এই সার্ভিসগুলো আপনি কি দিবেন না দিবেন। আপনার ব্র্যান্ড অপরচুনিটিস আছে, আপনার ইনভেন্টরি কন্ট্রোল আছে, মানে আপনার ইনভেন্টরি আপনি কন্ট্রোল করতে পারছেন। সো এখানে আপনার রেসপন্সিবিলিটিটা পুরাটা আসতেছে, এবং কম্পিটিশন হচ্ছে আপনার এফবিএ সেলারদের সাথে, এবং এক্সট্রা কিছু খরচ হতে পারতেছে বিকজ অফ অ্যামাজন অনেক বড় বিজনেস, এবং ওদের যে ইনভেন্টরি বা ওদের যে মেথড, ওগুলো অবশ্যই ওরা চিপে, বিকজ ওরা কস্ট কাটিং করে আসছে অনেক বছর ধরে। সো এফবিএর সাথে আপনি নিজে কম্পিটিশন করছেন। এখন এটা হতে পারে, আপনাকে আমি একটা এক্সাম্পল বোঝাই। আপনি ইউএসের মার্কেটে অ্যামাজনে বিক্রি করছেন, রাইট? এখন আপনার যেই সেলার ফুলফিলমেন্ট, অর্থাৎ যে এফবিএম, এটা আপনি কি করছেন, আপনি নিজে নিজে করছেন, রাইট? অথবা ফর এক্সাম্পল আপনি যেহেতু ইউএসএতে নাই, আপনি ইউএসএতে থাকলে নিজে নিজেও করতে পারছেন, বা লার্জ স্কেলে হলে আপনি নিজে একটা ওয়্যার হাউস করছেন, নতুন করে বিজনেস সেট আপ করছেন, অথবা আপনি 3PL সার্ভিস ইউজ করছেন। এবার আসি যে 3PL জিনিসটা কিভাবে কাজ করে অ্যান্ড কি। সো এফবিএম কিন্তু 3PL এর আন্ডারে পড়ে, ওকে? আপনি হয়তো আগে শুনেছেন যে 3PL সার্ভিস, থার্ড পার্টি লজিস্টিক সার্ভিস। সো এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এটা কিন্তু 3PL এর আন্ডারে পড়ে। নাও আমরা শিখবো যে 3PL বা টু স্টেপ ড্রপ শিপিং কীভাবে কাজ করে। সো 3PL বা টু স্টেপ ড্রপ শিপিং সেম। সো 3PL আমরা জানি, 3PL এর একটা অংশ টু স্টেপ ড্রপ শিপিং। সো সাধারণত 3PL এর প্রসেসটা কী হয়, আমরা যদি দেখি, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় এবং ট্রান্সপোর্ট হয় ওয়্যার হাউসে, এবং প্রোডাক্টটা রিসিভ করে 3PL কোম্পানি। ওকে, আমরা যদি ধরি এফবিএমে কি হয়, আপনি একটা প্রোডাক্ট আগে ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনেন বা সাপ্লায়ারের কাছ থেকে কিনেন, রাইট? তারপর সেটা ওয়্যার হাউসে পাঠান। সেই প্রোডাক্টটা ওয়্যার হাউসে পাঠান বলতে, ওয়্যার হাউসটা হতে পারে আপনার নিজের বাসা, হতে পারে আপনার নিজের গ্যারেজও হতে পারে। ধরেন আপনি আমেরিকাতে থাকেন, ইউএসএতে থাকেন, সো আপনার নিজের ওয়্যার হাউসও হতে পারে, বা আপনি কি করছেন, 3PL কোম্পানির কাছে পাঠায় দিচ্ছেন ওয়্যার হাউস থেকে। সো এইখানে 3PL কোম্পানি কি করছে, ওরা নিজেদের ওয়্যার হাউসে আপনার প্রোডাক্ট রিসিভ করে, ওরা নিজেদের ওয়্যার হাউসে ওটা স্টোর করছে, রাইট? অ্যান্ড দেন 3PL সার্ভিস ওরা স্টোর করে, যখন আপনি অ্যামাজনে, ফর এক্সাম্পল আপনি যখন অ্যামাজনে অর্ডার পাচ্ছেন, আপনার লিস্টিং থেকে অর্ডার আসছে, তখন আপনি কী করছেন, ওই অর্ডারটা 3PL কোম্পানিকে আপনি, আপনার 3PL এর কোম্পানি যেই সার্ভিস প্রোভাইড করবে, ওদের ওয়েবসাইটেই, ওদের কাস্টমার সার্ভিসে আপনাদেরকে সব ট্র্যাকিং সব কিছু দিয়ে দিবে। মানে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কয়টা প্রোডাক্ট আছে, কি আছে, প্যাক হয়েছে কিনা, শিপ হয়েছে কিনা, সব কিছু দিয়ে দিবে। যেমন বাংলাদেশে আমি 3PL অনেকগুলো আছে বাংলাদেশে, যেমন আমি বলি, আপনারা যারা কমার্স বিজনেস করেছেন দেখবেন যে অনেক ডেলিভারি অ্যাপ ছিল, যেমন পাঠাও, এরকম পাঠাও, বা আরেকটা আছে, নাম মনে আসতেছে না। সো এই জিনিসগুলা সাধারণত আপনাকে ট্র্যাকিং দিত। সো আমরা যদি মেন কথায় আসি, এখানে কি হচ্ছে, আপনার প্রোডাক্টটা ওয়্যার হাউস থেকে যখন কাস্টমার অর্ডার করছে, আপনি 3PL এর ওইখানে আপনি দিয়ে দিয়েছেন যে এই অ্যাড্রেস, কাস্টমারের অ্যাড্রেস, এটা প্যাক করে শিপ করে পাঠায় দাও। সো অর্ডারটা 3PL কোম্পানি
3PL কোম্পানি আপনি নিজেও বানাতে পারেন, কিংবা 3PL আপনি কোম্পানি ইউজ করতে পারেন। সেলার ফুলফিলমেন্ট আপনার নিজের কন্ট্রোল আছে, আর 3PL হচ্ছে অন্য একটা থার্ড পার্টি কোম্পানি ইউজ করছেন, ঠিক আছে? ওরা সব কিছু আপনার জন্য করে দিচ্ছে, প্যাকিং, শিপিং, কাস্টমার সার্ভিস। সো কাস্টমার সার্ভিস না, প্যাকিং, শিপিং মোটামুটি ওরা করে দিচ্ছে। সো এখানে কি হচ্ছে, আপনার অর্ডারটা আপনি 3PL কোম্পানিকে সেন্ড করলেন, ওরা অর্ডারটা পিক করলো এবং প্যাকড করলো, অর্থাৎ আপনার অর্ডারটা ওরা নিল, যে আপনার কাস্টমারের যে অর্ডার, আপনি তো সেলার, আপনার কাস্টমারের অর্ডারটা ওরা নোট করলো এবং কাস্টমারের নাম দিয়ে, অ্যাড্রেস দিয়ে সব কিছু করে ওরা প্যাক করলো, এবং ওরা প্যাক করে সেটা ওরা অর্ডারটা শিপ করে দিল কাস্টমারের কাছে ডিরেক্টলি, এবং কাস্টমারটা অর্ডারটা রিসিভ করলো। সো 2 স্টেপ ড্রপ শিপিংয়েও কী হচ্ছে, আপনি এখানে 2 স্টেপ ড্রপ শিপিং সাধারণত আপনিও সেম এই FBA মডেলটা ইউজ করছেন। কি করছেন আপনি 2 স্টেপ করছেন, কি আপনি এখানে আপনি থার্ড পার্টি 3PL সার্ভিস ইউজ করে আপনি কোনো জায়গা থেকে 2 স্টেপটা সাধারণত, ফর এক্সাম্পল যারা আরবিট্রাজ করে, এখন বিজনেস মডেলে আসলে আমরা আরবিট্রেজ শিখতে পারবো। সো নিচে যদি আমরা একটা ছবি দেখি 2 স্টেপ ড্রপ শিপিং মডেল, এটা কিভাবে কাজ করে দেখেন। আপনার অনলাইন স্টোর হতে পারে আপনার ধরেন অ্যামাজনের স্টোর, রাইট? আপনি সাপ্লায়ার থেকে আপনি বাই করলেন, হ্যাঁ। ফার্স্ট অফ অল আপনি কাস্টমারের এখানে আসি, কাস্টমার আপনার অনলাইন স্টোর থেকে অর্ডার প্লেস করছে, রাইট? সো দেন আপনি আপনার যেই হোলসেল বা আপনি যে ব্র্যান্ড রিসেলিং, বা আপনি ফর এক্সাম্পল ধরেন আপনি আরবিট্রাজ করছেন, এটা ওটা করছেন, সো আপনি কী করছেন, সাপ্লায়ারের কাছে আপনার অর্ডারটা প্লেস করছেন। সাপ্লায়ার কি করছে, এই যে 3PL সার্ভিসটা ওরা কি করছে, সাপ্লায়ার শিফট টু দ্য থার্ড পার্টি ওয়্যারহাউস ফর রিপ্যাকেজিং। এই যে আমি যেটা বললাম যে 2 স্টেপ বা 3PL এর আন্ডারে 2 স্টেপটা কাজ করে। সো 2 স্টেপটা কি হচ্ছে, আপনি ধরেন অনেকে কি করে, হোলসেল বা এটা ওটা করে, যেমন অনেকে ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট কিনে নিজের ওয়েবসাইটে বিক্রি করে বা অ্যামাজনে বিক্রি করে। সো এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট ওয়ালমার্ট থেকে আপনার কাস্টমারকে শিপ করতে পারছেন না, বিকজ ওয়ালমার্টের প্যাকেজিং কিন্তু অলরেডি ওটা করা আছে। সো কাস্টমারকে আপনার প্যাকেজিং করতে গেলে আপনি কিন্তু কাস্টমার দেখে ফেলবে যে না, আপনি কাস্টমারকে ওয়ালমার্ট থেকে অর্ডার করে বিক্রি করে দিচ্ছেন। সো এটা রুলসের আন্ডারে পড়ে না, ভায়োলেশন হয়। সো আপনি কী করছেন, ধরেন আপনি ওয়ালমার্ট বা ওখান থেকে কিনলেন, যেটা আপনি অনেক সস্তায় কিছু পাইলেন, অ্যান্ড সেটা আপনি কী করছেন, আপনি আপনার ওয়েবসাইট বা কিছু ইউজ করে আপনার সাপ্লায়ার কী করলো, ধরুন ওয়ালমার্ট কী করলো, আপনার থার্ড পার্টি লজিস্টিকে আপনাকে ঠিকানায় পাঠাই দিল, এক্সাম্পল হিসাবে বলি। ওয়ালমার্ট থেকে করবেন না, বিকজ অনেক ভালো সাপ্লায়ার আছে, আপনার একটু রিসার্চ করে নেবেন, বিকজ আমি আরবিট্রাজ করতে মানা করব। সো সাপ্লায়ার কী করলো, থার্ড পার্টি ওয়্যারহাউসে আপনার প্যাকেজিংয়ের জন্য পাঠাই দিল, এবং সেই 3PL সার্ভিসটা কী করছে, আপনার কাস্টমারের ডোর স্টেপে পাঠাই দিল। মানে আপনার কাস্টমারকে অর্ডারের পর এত কিছু করে 2 স্টেপ ড্রপ শিপিংটা এই 3PL এর আন্ডারে পড়ে। সো এটা অনেক ইজি, এটা কোনো কঠিন কিছু না। আমার এক্সপ্লেন করতে একটু টাইম লাগছে, বিকজ অফ এই জিনিসটা অনেকের বেসিক বুঝতে অনেক সময় লাগে, এবং এগুলো অলমোস্ট সেম, একটা আরেকটার সাথে কানেক্টেড, বাট একটু ডিফারেন্স, একটু জিনিস চেঞ্জেস, এই আর কি। বাট মোস্টলি এগুলো সব কিছু সেম। এখন আমরা আসবো যে, আই হোপ আপনাদের ক্লিয়ার হয়েছে যে FBA, FBM এবং 3PL বা 2 স্টেপ ড্রপ শিপিং কীভাবে কাজ করে। সো এটা FBA হচ্ছে অ্যামাজনের নিজস্ব ফুলফিলমেন্ট সার্ভিস, অর্থাৎ নিজেদের ওয়্যারহাউস, প্যাকিং, শিপিং, কাস্টমার সব কিছু সার্ভিস। FBM হচ্ছে আপনার 3PL সার্ভিস, এবং 3PL এর আন্ডার আপনি 2 স্টেপ ড্রপ শিপিং করছেন, এই আর কি। অনেকে 2 স্টেপ ড্রপ শিপিংকে অনেক কমপ্লিকেটেড বানায় ফেলে। সো এটা খুবই ইজি, এমন কঠিন কিছু না। এখন আসবো আমরা যে বিজনেস মডেল, হোলসেল বা ব্র্যান্ড রিসেলিং বা প্রাইভেট লেভেল জেনেরিক বিজনেস মডেল অ্যামাজনে কিভাবে কাজ করে। সো আমরা যদি নিচে যাই, এখানে আমরা 4টা বিজনেস মডেল পাবো। একটা হচ্ছে হোলসেল, একটা হচ্ছে আরবিট্রাজ, আরেকটা হচ্ছে প্রাইভেট লেভেল, আরেকটা হচ্ছে ড্রপ শিপিং, বা আমি বলতে পারি জেনেরিক বলা যায়। সো আমরা ফার্স্টে আসি
হোলসেল বা ব্র্যান্ড রিসেলিং অনেকটা সেম। আপনি হোলসেলে কি করছেন, আপনি বাইং প্রোডাক্টস ইন বাল্ক ফ্রম ডিরেক্টলি ব্র্যান্ডস অর ডিস্ট্রিবিউটর অ্যান্ড রিসেলিং দ্যাম অন অ্যামাজন। অর্থাৎ হোলসেল আপনি যেটা করছেন যে আপনি বাল্কে প্রোডাক্ট কিনছেন। ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট, সেটা আপনি অনেক কোয়ান্টিটিতে কিনছেন, 100 পিস, 150 পিস, 1000 পিস, এবং সেই প্রোডাক্টটা আপনি উপরে যেই কোনো ডেলিভারি, হয়তো এফবিএ হতে পারে, এফবিএম হতে পারে, সো যেই কোনো ডেলিভারি মেথডটা ইউজ করে আপনি প্রোডাক্টটা অ্যামাজনে লিস্ট করে বিক্রি করছেন, রাইট? কিন্তু এই প্রোডাক্টটা দুই রকমের হতে পারে। সাধারণত প্রোডাক্টটা আপনি দুইভাবে কিনতে পারেন, একটা ডিরেক্ট ব্র্যান্ডের কাছ থেকে, অথবা ব্র্যান্ডের যে ডিস্ট্রিবিউটর, অথরাইজড ডিস্ট্রিবিউটর। অর্থাৎ একটা ব্র্যান্ড যখন নিজেরা ডিরেক্ট সেল না করে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেল করে, তখন আপনি তাদের কাছ থেকে কিনতে পারছেন। সো সাধারণত এগুলো প্রোডাক্ট রিসার্চের সময় শেখানো হয় যে কিভাবে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরদের সাথে কন্ট্যাক্ট করে কিনতে হয়। সো হোলসেল কি, আপনি লার্জ কোয়ান্টিটিতে কিনছেন এবং সেটা অ্যামাজনে রিসেল করছেন অল্প কোয়ান্টিটিতে বা লার্জ কোয়ান্টিটিতে, দুইটাই। সো হোলসেল আর রিসেলিং অলমোস্ট সেম। আরবিট্রাজ সাধারণত একটু আগে যেটা বললাম, যে আপনি প্রোডাক্ট পারচেস করছেন রিটেল কোনো স্টোর বা ওয়েবসাইট থেকে। অর্থাৎ আপনি এখানে ব্র্যান্ডেরই প্রোডাক্ট বা নন ব্র্যান্ডের প্রোডাক্ট হতে পারে, বা আপনি ব্র্যান্ডের প্রোডাক্টই ধরি, ফর এক্সাম্পল আপনি ডিসকাউন্টেড প্রাইসে, অর্থাৎ আপনার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি কমে ডিসকাউন্ট প্রাইসে রিটেল স্টোর বা ওয়েবসাইট, ফর এক্সাম্পল যেমন একটু আগে বললাম যে আপনি ওয়ালমার্ট থেকে কিনেছেন বা ওয়েবসাইট থেকে কমে কিনেছেন, যে অ্যামাজনে ওই ব্র্যান্ডটা আপনাকে কোনো অফার দিচ্ছে না, বাট আপনি দেখছেন যে ওই ব্র্যান্ডটা ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইটে ডিসকাউন্ট দিয়েছে। সো আপনি কী করলেন, আপনি ওইখান থেকে আপনি ডিসকাউন্ট প্রাইসে কিনে অ্যামাজনে আপনি হয়তো এই যে 2 স্টেপ ড্রপ শিপিং মডেল ইউজ করে আরবিট্রাজ করলেন। সো আপনি অ্যামাজনে রিসেল করলেন। এটা হচ্ছে আরবিট্রাজ মডেল। অলমোস্ট সেম, বাট একটু একটু ডিফারেন্স। সো শুরু থেকে যেটা বললাম যে অ্যামাজনে বিজনেস অলমোস্ট সব মডেলই সেম, বাট একটু একটু ডিফারেন্স। এবার আসি প্রাইভেট লেভেল কি, ক্রিয়েটিং অ্যান্ড সেলিং ওয়ান্স ওন ব্র্যান্ডেড প্রোডাক্ট অন অ্যামাজন। অর্থাৎ আমরা এই দুইটা মডেলই কী করছিলাম আরবিট্রাজে, আমরা সাধারণত যেগুলো অলরেডি ব্র্যান্ড ওগুলাকে বিক্রি করছিলাম। বাট প্রাইভেট লেভেলে আমাদেরকে যেটা করতে হচ্ছে যে নিজেদের ব্র্যান্ড লঞ্চ করতে হচ্ছে। অর্থাৎ আপনি কোনো ডিরেক্ট যে ম্যানুফ্যাকচার তার কাছ থেকে কিনে আপনার যে ব্র্যান্ডের লেভেল, বা আপনি ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে প্রোডাক্টটাকে কিছু মডিফিকেশন করে আপনি এখানে নিজের নাম হতে পারে, নিজের ব্র্যান্ডের নাম, সেই নামে আপনি এখানে লিস্ট করে অ্যামাজনে বিক্রি করছেন। সো এখানেও আপনি সেম এফবিএম দুইটাই মডেল ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে প্রাইভেট লেভেল, সম্পূর্ণ নিজের ব্র্যান্ডিংয়ে সেল করা। আর হোলসেল আরবিট্রাজে আপনি রিসেল করছেন ব্র্যান্ড। এখানে যদি আমি আসি ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং আমরা জানি যে শপিফাইতে সাধারণত নিজের ওয়েবসাইটেও বিক্রি করা যায়, অ্যামাজনেও ড্রপ শিপিং করা যায়। বাট অ্যামাজনের ড্রপ শিপিং করার জন্য আপনাকে অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। সো আপনি ড্রপ শিপিং মডেলে কী করেন, আপনি এখানে সেম অনেকটাই আপনি এখানে সাপ্লায়ার, আপনি ব্র্যান্ড রিসেল করেন, বাট জিনিসটা একটু ডেলিভারির মেথড আছে অ্যান্ড প্রোডাক্ট স্টকের মেথড আছে। সো হোলসেলে কি হচ্ছে একটু ক্লিয়ার করে, হোলসেল আপনি বাই করছেন আগে, রাইট? বাই করে ওটাকে আপনি স্টোর করছেন ওয়্যার হাউসে, হয়তো বা 3PL সার্ভিস ইউজ করছেন, বা নিজে ইউএসএতে থাকলে নিজের ওয়্যার হাউসে স্টোর করছেন। আরবিট্রাজও কি হচ্ছে, আপনি নিজে কিনে আপনি কিনতে হচ্ছে এখানে চিপে। আপনি আরবিট্রাজ আপনি ডিরেক্টলি পাঠাতে পাচ্ছেন না আপনার ক্লায়েন্টকে, বায়ারকে, কাস্টমারকে, রাইট? সো আরবিট্রাজও কী করতে হচ্ছে, আপনাকে কিনতে হচ্ছে আগে। ড্রপ শিপিংয়ে কী করতে হচ্ছে, আপনি ব্র্যান্ড সেলিংই করতে পারছেন, কিন্তু ব্র্যান্ড না এখানে আপনাকে আপনার স্টক করতে হচ্ছে না। উইদাউট ওনিং ইনভেন্টরি সাপ্লায়ার ফুলফিলস দ্য অর্ডার
অন বিহাফ অফ দ্য সেলার। মানে এটা খুব ইন্টারেস্টিং মডেল। যেমন হোলসেল আপনি কি করছেন, আপনি নিজে বাল্কে কিনে রিসেল করছেন, বা ড্রপ শিপিংয়ে রিসেলিং মডেলটা আসে, কিন্তু এখানে না আপনি কোনো ইনভেন্টরি অর্থাৎ প্রোডাক্ট নিজে ওন করছেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেলার, এই যে ব্র্যান্ড সেলার বা ডিস্ট্রিবিউটর, ওরা আপনার জন্য ডিরেক্টলি কাস্টমারকে কাস্টমারকে কি করছে, সেন্ড করে দিচ্ছে কাস্টমারকে আপনার হয়ে। আপনার যেই সব কিছু ওরা আপনার সেলার নাম হিসাবে ইউজ করে, আপনার যে স্টোরের নাম সেটা ইউজ করে ওরা কাস্টমারকে ডেলিভারি করে দিচ্ছে। এতে আপনার নিজের যে প্রোডাক্টের যে হ্যাসেল, অর্থাৎ আপনার যে ডেলিভারি, অর্থাৎ এই যে 3PL সার্ভিস নেওয়া বা ইন ওয়্যারহাউস, এইসব আপনার প্রয়োজন হচ্ছে না। সাধারণত অ্যামাজনে ড্রপ শিপিং করাটা একটু মুশকিল যদি আপনি ভালো সাপ্লায়ার পান বা আপনি যদি এগুলো ম্যানেজ করতে পারেন। আদারওয়াইজ এগুলো ওয়েবসাইটের জন্য ড্রপ শিপিং বেস্ট আউট অফ দ্য মার্কেট প্লেস। বিকজ 2 বছর আগেও এই জিনিসগুলো খুব ভালোভাবে করা যেত। এখন জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বিকজ অফ অ্যামাজন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করছে। সো এই যে আমরা যদি নিচে যাই, এখানেও সেম হোলসেল আর প্রাইভেট লেভেলের কিছু ডিফারেন্স। যেমন হোলসেলে কি হয়, আপনি লো টাইমে কমিটমেন্ট রাখেন, রিসেল করেন স্ট্যাবলিশড ব্র্যান্ডগুলা, আর এখানে আপনি নিজের ব্র্যান্ড দ্বারা করাতে হচ্ছে। হোলসেল আপনার মার্কেটিংয়ের কস্ট নাই, এখানে আপনার মার্কেটিংয়ের কস্ট আসছে। প্রাইভেট লেভেলে হোলসেলে আপনার ইন্ডিপেন্ডেন্স আছে, পার্টনারশিপ আছে, আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছেন। প্রাইভেট লেভেলে আপনার কোনো পার্টনারশিপ নাই, আপনার ব্র্যান্ড নাই, মানে যে কোনো ব্র্যান্ড নেই, আপনার নিজের ব্র্যান্ডটাই বিক্রি করতে হচ্ছে। হোলসেলে লো রিস্ক এবং প্রেডিক্টেবল ইনকাম, আপনি জানেন যে আপনি হোলসেলে কত টাকা ইনকাম করবেন। আর এখানে হাই রিস্ক বিজনেস মডেল, বিকজ অফ আপনি জানেন না আপনার ইনকাম কম বেশি হতে পারে, বিকজ আপনার নিজের ব্র্যান্ড। আর হোলসেলে স্কেল করতে অনেক কষ্ট, বিকজ অফ আপনার একটা লিমিটেশন থাকে। আর প্রাইভেট লেভেল আপনার নিজের ব্র্যান্ড, আপনার যত খুশি আপনি তত বড় করতে পারছেন, স্কেল করতে পারছেন। হোলসেলে যেটা হচ্ছে যে আপনি আরও আপনার মতো যে হোলসেলার, আপনার মতো যে ব্র্যান্ড রিসেলার, ওরা বাই বক্স আপনার মতো শেয়ার করছে। মানে অ্যামাজনে একটা বাই বক্স মডেল আছে, যেটা হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল একটা ব্র্যান্ডের 10টা সেলার, সো 10টা সেলারের কাছে ঘুরে ঘুরে সেল আসবে। সো আপনি এখানে কেউ একটু কম দাম রাখে, কেউ একটু প্রাইসিংটা কমায় দেয় কিছু সেন্টস বা ডলার, সব চান্স থাকে যে আপনি অন্য সেলারদের সাথে কম্পিটিশন করছেন। অ্যান্ড প্রাইভেট লেভেলে আপনার হায়ার প্রবাবিলিটি থাকে উইনিং বাই বক্স। সো এখানে আপনার প্রাইভেট লেভেলে নিজের যেহেতু ব্র্যান্ড, আপনার নিজের ব্র্যান্ড, আপনার আন্ডারে কিন্তু হোলসেলার তৈরি হতে পারে, রাইট? সো আপনার এখানে নিজের যেই স্টকগুলা অ্যাজ এ ব্র্যান্ড ওনার, আপনার বাই বক্সটা ফার্স্ট ক্লিয়ার হতে পারে। হোলসেলে কিন্তু অ্যামাজনের যে পিপিসি, মানে যে অ্যামাজনের যে অ্যাডভার্টিজমেন্ট ক্যাম্পেইন চালাতে হয়, সেটা কিন্তু হোলসেলে প্রয়োজন হচ্ছে না। বাট প্রাইভেট লেভেলে আপনার কিন্তু নিজের প্রোডাক্ট প্রমোশনের জন্য পিপিসি অ্যাড ক্যাম্পেইন রান করতে হচ্ছে। সো এটা হচ্ছে হোলসেল আর প্রাইভেট লেভেলের ডিফারেন্স। আমরা যদি এখন নিচে আসি, অনেক লং হয়ে যাচ্ছে, লোকেশন নিয়ে যদি আমরা একটু কথা বলি। অনেকে প্রশ্ন করে যে আমি তো আমেরিকার বাইরে, আমি কি ইউএস মার্কেটে অ্যামাজন বিক্রি করতে পারবো কিনা? অবশ্যই আপনার প্রয়োজন নাই, বিকজ ডেলিভারি মেথড আপনি এফবিএম ইউজ করছেন, 3PL 2 স্টেপ ড্রপ শিপিং ইউজ করে। সো আপনার প্রয়োজন নাই আমেরিকাতেই থাকতে হবে। আপনি বাংলাদেশে থাকেন, পাকিস্তানে থাকেন, যেই কোনো জায়গায় আপনি থাকেন না কেন, সো আপনি অ্যামাজনে সেল করতে পারছেন, নো ইস্যু। বাট আপনার ডকুমেন্টসগুলা, এখন আসে ডকুমেন্টস, হ্যাঁ আপনার যেই দেশের হবেন সেই দেশের ডকুমেন্টস ইউজ করবেন। বাট যদি আপনার যেমন এলএলসি বা কিছু ডকুমেন্টস যেগুলা লিগ্যাল এন্টিটি ইউএসএতে থাকার প্রয়োজন হলে, বিজনেস মডেল অনুযায়ী, এখানে যেসব বিজনেস মডেল আছে সেগুলো অনুযায়ী আপনার ডকুমেন্টস কিছু প্রয়োজন করতে হবে। স্বাভাবিক, আপনি আমেরিকায় বিজনেস করছেন, তা আপনার আমেরিকায় একটা কোম্পানি থাকা উচিত, রাইট? সো এলএলসি ফর্ম করতে পারছেন, অ্যান্ড সেটা করার জন্য আপনাকে বিদেশ যেতে হচ্ছে না, আপনি বাংলাদেশে বসে আপনি এলএলসি বানাতে পারছেন। সো আমরা যদি নিচে যাই বাজেটে, এখানে এক্সপ্লেন করা আছে। সো হোলসেল বা রিসেলিংয়ে করতে গেলে মিনিমাম আপনার
$2,000 প্রয়োজন, উইচ ইজ 2.5 লাখ টাকা বাংলা টাকায়। যেহেতু ডলারের মান কমে বাড়ে, সো এটা একটু বেশি কম হতে পারে। প্রাইভেট লেভেল বা জেনারিক, সাধারণত জেনারিকটা কি? জেনারিকটা হচ্ছে, একটু এক্সপ্লেন করি। প্রাইভেট লেভেলে যেমন আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি হয়, অর্থাৎ আপনার নামটা ট্রেডমার্ক হয়ে যায়, যে আপনার নামটা আর কেউ কপি করতে পারবে না। বাট আপনার যদি নাম না আসা পর্যন্ত আপনি জেনারিকে সেল করতে পারবেন। প্রাইভেট লেভেল আর জেনারিক অলমোস্ট সেম, লিস্টিংটা অলমোস্ট সেম, বাট এখানে আপনার ওই আর কি ট্রেডমার্ক থাকে না বা কিছু জিনিসের একটু চেঞ্জেস আছে। সো প্রাইভেট লেভেল বা জেনারিক করতে গেলে আপনার $4,000, যেহেতু আপনি একটা ব্র্যান্ড লঞ্চ করছেন, আপনার সব থেকে বেশি খরচ হবে পিপিসি লঞ্চ করতে। সো আমি আপনাকে এই ডকুমেন্ট একটু যদি এক্সপ্লেন করি, যেমন এখানে 2K বাজেটের মধ্যে 1K বাজেটের প্রয়োজন হয় ডকুমেন্টেশনের জন্য, এবং 1K ধরি ইনভেন্টরি। প্রাইভেট লেভেলও সেম, যে 1K ডকুমেন্ট, 1K ইনভেন্টরি বা 1.5K ইনভেন্টরি, আর বাকি রেস্ট অফ দ্য মানি আপনার পিপিসি ক্যাম্পেইন চালাতে হয়, উইচ ইজ প্রাইভেট লেভেল করতে গেলে আপনার 5 লাখ টাকা প্লাস পিডিটির প্রয়োজন হয়। বাজেট ব্রেকডাউন করি, সাধারণত অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার একটা ইউএস ফোন নাম্বার লাগে, যেহেতু অনেক সময় ওটিপি আসে না। রিসেন্টলি আমাদের একটা নতুন অ্যাকাউন্ট করতে গিয়ে, আমাদের যে ফার্স্ট স্টুডিওজ এজেন্সি, নতুন অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা যেই ওটিপি, সাধারণত ওয়ান টাইম ভেরিফিকেশন নাম্বার, সেটা বাংলাদেশি নাম্বার কাজ করছে না, ওটিপি আসতেছে না। সো আমরা এখন মোস্টলি, আগে হতো কয়েক মাস আগে ওটা হতো, বাট এখন কাজ করছে না। সো আমরা ইউএস ফোন নাম্বার নিতে আগ্রহ জানাই। $20 মতো খরচ হয়। এখানে ইউএস ডেডিকেটেড আইপি একটা নিয়ে নেওয়া ভালো, অনেকে আইপি ইউজ করাটা জানে না। ইউএস ডেডিকেটেড আইপি ইউজ করলে আপনার লোকাল আইপি যদি ব্যান থাকে বা লোকাল আইপি আপনার দেশে যদি প্রবলেম থাকে অ্যামাজনে, ওর ইউএস আইপি ইউজ করলে আপনি অনেক রিল্যাক্সে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার এখানে কোনো প্রবলেম হবে না। একটা ইউএস আইপি নিয়ে নিতে পারেন $17। আপনি এখান থেকে আইপি নিতে চাইলে এই যে পেস্ট, আপনি ফার্স্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে জাস্ট এইখানে ক্লিক করলে আপনি আইপি নিতে পারবেন চিপে। অ্যান্ড আমরা যদি আরও দেখি যে অ্যামাজনের $40 অ্যাকাউন্ট ফি, ওয়ান টাইম ফি, এবং মান্থলি ফর অ্যাক্টিভ লিস্টিং, অর্থাৎ অ্যামাজন এক ওয়ান টাইম ফি নেয় অ্যাকাউন্ট যখন খুলবেন, $40 অটোমেটিকলি কেটে নিয়ে যায় প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য। পরে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, বাট মান্থলি আপনার ফর অ্যাক্টিভ লিস্টিং 40+, আর কিছু ফিচার্স যেমন অ্যামাজনে ইউজার পারমিশন এবং পিপিসি ক্যাম্পেইন, স্পেশালি পিপিসি ক্যাম্পেইন প্রাইভেট লেভেলের জন্য বা জেনারিকের জন্য আপনি কিন্তু আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন। সো $40। আর এইখানে এই যে আপনি নাম্বার কিনছেন, তারপর ডেডিকেটেড আইপি কিনতেছেন, বা ওয়ান টাইম যে ফিটা দিচ্ছেন, এটা কিন্তু আপনার কার্ডের মাধ্যমে অ্যামাজন নিচ্ছে। সো এটার জন্য আপনার একটা প্রয়োজন যে মাস্টার কার্ড, ডেবিট ক্রেডিট মাস্টার কার্ড, আপনার যে কোনো একটা কার্ডের প্রয়োজন। সো আমরা রিকমেন্ড করি পায়োনিরের থেকে মাস্টার কার্ড নিতে। পায়োনির একটা মেথড যেটা দিয়ে আপনি মাস্টার কার্ড নিতে পারবেন। সো আপনি ফার্স্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে সব কিছু পেয়ে যাবেন। এই যে যেমন লেখা আছে এখানে, সাইন আপ পায়োনির অ্যান্ড গেট $25 গিফট। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার পায়োনিরে নিয়ে যাবে। পায়োনির থেকে আপনার অ্যাকাউন্ট খুলুন, ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পায়োনির অনেক ট্রাস্টেড, যারা ফ্রিল্যান্সার করে অনেক বছর ধরে আপওয়ার্ক, ফাইবারে, তারা জানে যে পায়োনির অনেক ইউজ টু বাংলাদেশে। সো এটা ট্রাস্টেড, আপনি এটা ইউজ করতে পারেন। সো পায়োনির $100 আপনার ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে আপনাকে একটা মাস্টার কার্ড দিবে, ডেবিট মাস্টার কার্ড, অ্যান্ড সেখান থেকে আপনি অ্যামাজনের ফি, ডেডিকেটেড আইপি, ফোন নাম্বার, এগুলো পারচেস করতে পারবেন। নাও আসি লিগ্যাল এন্টিটি। সো অ্যামাজনে বিজনেস করতে গেলে আপনি অনেক শুনেছেন যে রিসেল সার্টিফিকেট, তারপর এলএলসি প্রয়োজন হয় কোম্পানির। সো এইগুলো আপনি কিভাবে বানাবেন? ভেরি সিম্পল, আপনি ফার্স্ট স্টুডিওতে যাবেন, এখান থেকে এই যে এলএলসি সার্ভিস, এলএলসি রেজিস্ট্রেশন, এখান থেকে আপনি এলএলসি ক্রিয়েট করতে পারেন। এছাড়া ইউএস রিসেল সার্টিফিকেট, এখান থেকে ক্লিক করে আপনার বিজনেস মডেল অনুযায়ী, হোলসেল করেন, প্রাইভেট লেভেল করেন, যেটাই করেন অনুযায়ী আপনার যদি রিসেল সার্টিফিকেটের প্রয়োজন হয় বা এলএলসির প্রয়োজন হয়, আপনি ফর্ম করতে পারেন। আর এলএলসি কীভাবে ফর্ম করবেন, এই সবগুলা কোর্সের ভিডিও, এই যে আপনি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে যাবেন, ওয়াচ ফ্রি কোর্স ভিডিওস, এখানে গেলে আপনি এই যে অ্যামাজন কোর্সে এখানে দেখতে পারবেন এলএলসি কীভাবে রেজিস্টার করতে হয়, এগুলো আপনি দেখে নেবেন, সো দ্যাট আপনার যেন
বিজনেস রেজিস্ট্রেশন আরও ইজি হয়, বা আপনি সরাসরি নিজে গিয়ে স্টেপ বাই স্টেপ ক্লিক করে আপনি জিনিসটা করতে পারেন। সো আমরা যদি এখানে যাই নিচে, আর আমাদের এক হচ্ছে লিগ্যাল এন্টিটি বা ডকুমেন্টেশনের জন্য বাজেট লাগতেছে, অ্যান্ড থার্ড হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরি বাজেট, অর্থাৎ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, স্টার্টিং প্রোডাক্ট, বাকি টাকাটা ইনভেন্টরির জন্য আপনার বাজেট লাগতেছে। আর প্রাইভেট লেভেল জেনারিকে বাজেটটা বেশি কেন? বিকজ অফ আপনার এখানে নিজের ব্র্যান্ডিংয়ের প্রয়োজন, আর হচ্ছে নিজের পিপিসি ক্যাম্পেইন, মেনলি অ্যামাজনে যে আপনি অ্যাডভার্টাইজ চালাবেন, যেমন আমরা ফেসবুকে বিক্রি করতে নিলে ফেসবুক অ্যাডভার্টিজমেন্ট, মেটা অ্যাডস চালাই, এরকম এখানে আপনাকে অ্যামাজনে প্রাইভেট লেভেল বা জেনারিক করতে গেলে আপনার এখানে অ্যাডভার্টিজমেন্টের জন্য বাজেট প্রয়োজন হচ্ছে। সো এই জন্য একটু বাজেটটা বেশি। সাধারণত এটা আমি বাংলাদেশি অনুযায়ী কম বাজেট দিলাম, বাট অনেকেই স্টার্টিং বাজেট মিনিমাম প্রাইভেট লেভেলে 20 লাখ টাকা থাকে বাংলা টাকায়, উইচ ইজ $16,000 মতো। সো এমন থাকে বিকজ অফ যত বাজেট বেশি তত রিস্ক ফ্রি, বা আপনি তত এক্সপেরিমেন্ট করতে পারছেন এই আর কি। সো ওভারঅল আমরা এই লেসনটাতে আজকে আমি অনেক 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 সময় ধরে জিনিসটা এক্সপ্লেন করলাম যে অ্যামাজন সেলার বেসিক্স কী, বা কীভাবে আপনার এটা কাজ করে, কি কি মেইন জিনিস স্টেপ। আই হোপ অনেকে পয়েন্ট পেয়েছেন। অ্যান্ড আপনি যদি অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গিয়ে, ফর এক্সাম্পল এই অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গেলে এই প্রসেসগুলো আপনি পারছেন না বা প্রবলেম হচ্ছে, আপনি চাইলে studios.fast.co এই ইউআরএলটাতে আপনি যখন যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, ফাস্ট স্টুডিওসের ওয়েবসাইট চলে আসবে। ফাস্ট স্টুডিওস কী করে? বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্ট সার্ভিস প্রোভাইড করে। সো আমি যদি নিচে যাই, এখানে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটাতে ক্লিক করি, এখানে সব দেওয়া আছে যে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়। আপনি ফাস্ট স্টুডিওসের $149 সার্ভিসটা নিয়ে আপনি চাইলে অ্যামাজন অ্যাকাউন্ট বানাতে পারেন, অ্যান্ড এগুলো আপনাকে গাইড করে হেল্প করা হবে, বা আপনি নিজেও করতে পারেন। সো ইটস ডিপেন্ড অন ইউ। সো ফার্স্ট ইউনিভার্সিটিতে যারা আছেন তারা অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করে আপনি এখান থেকে ফ্রি কোর্স দেখে নেবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। এছাড়া ফাস্ট স্টুডিওজে ক্লিক করে ফাস্ট স্টুডিওজের সার্ভিসেস নিতে পারেন, চেক করতে পারেন যে আপনার কি কোনো ফিউচারে এইসব সার্ভিসেসের প্রয়োজন আছে কিনা। সো এনিওয়েজ, অনেক লং হয়ে গেল। আই হোপ আপনি শিখতে পেরেছেন যে অ্যামাজনের বেসিক্স, অ্যামাজনের বিজনেস মডেল, ডেলিভারি মেথড, লোকেশন, বাজেট, ডকুমেন্টস, কী কী লাগে না লাগে। আই হোপ আপনাদের ক্লিয়ার হয়েছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো লেসনে। গুড লাক।